অনুষ্ঠানের শুরুতে দুই পক্ষের অভিযোগনামা প্রমাণ করে মুনিরা যৌথ লীগ আসলেই একটি অরাজনৈতিক ও তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন, যা ধ্বংস করার এজেন্ডা নিয়ে কাজ করছে এলাকার একটি সংঘবদ্ধ চক্র। বানোয়ার তথ্য কখনোই সত্যকে ঢেকে রাখতে পারে না। তালাশে প্রচারিত অনুষ্ঠানের শুরুতে জাহানারা বেগমের দাবি, বেহেশতের টিকিটের লোভে তার শাশুড়ি স্বেচ্ছায় জমিদান করেছে, কিন্তু তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। জাহানারা বেগমের শাশুড়ি নূরজাহান বেগমের কাছ থেকে 2011 সালের 9 অক্টোবর 3.5 ঘন্টা জায়গা ক্রয় করেছিল কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা। ক্রয়ের বিপরীতে দলিল যেমন আছে, তেমনি টাকা প্রদানের প্রমাণও আছে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে। দলিল নং 3742, যা সম্পাদনের তারিখ 9 অক্টোবর 2011। ক্রয়কৃত জায়গাটি মাদ্রাসার প্রধান গেট সংলগ্ন, অথচ তাদের বসতভিটা মাদ্রাসার গেট থেকে 400 থেকে 500 গজ দূরে অবস্থিত। তথ্য বলছে বিক্রয়লব্ধ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করে ওই বাড়িতেই বসবাস করছে পুরো পরিবার, কিন্তু ভিডিও চিত্রে ওই বাড়িটি দৃশ্যমান হয়নি। একটি গোয়াল ঘরের সামনে অভিযোগকারিণী মহিলাকে দাঁড় করিয়ে বক্তব্য নেয়া কোনোভাবেই সৎ সাংবাদিকতার পরিচয় বহন করে না। দালিলিক প্রমাণ বলে দেয়, বেহেশতের টিকিটের কথা বলে ধর্মকে হেয় করার অপচেষ্টাই করেননি জাহানারা বেগম, বরং আশ্রয় নিয়েছেন ভিন্ন প্রতারণার। রাশেদ নামের অন্য একজন ব্যক্তির অভিযোগ, মুনিরা যৌথ লীগ কমিটি তার মাকে ফুসলিয়ে জায়গা নিয়েছে। 20 অক্টোবর 2016 তারিখের সম্পাদিত দলিল নং 4250 বলছে ভিন্ন কথা। দলিলে উল্লেখ রয়েছে, লাইলা বেগম স্বপ্রণোদিত হয়ে মুনিরা যৌথ লীগ কমিটিকে দানপত্র করে 1 শতক জমি দান করেছিলেন এবাদতখানা নির্মাণের জন্য। বর্তমানে জায়গাটিতে দানকারী শর্ত মোতাবেক এবাদতখানা নির্মাণাধীন রয়েছে। দর্শক, প্রতারণার অভিনব ফাঁদে বিভ্রান্ত হবেন যে কেউ, যেমনটি হয়েছে তালাশ টিম। অনুষ্ঠানের 3 মিনিট 44 সেকেন্ডে যে ব্যক্তিকে দেখানো হয়েছে সে প্রকৃত আব্দুল সালাম নন, কারণ খতিয়ান অনুযায়ী প্রকৃত আব্দুল সালামের বাবার নাম আব্দুল মনাফ, আর মিথ্যা সাক্ষ্য দেয়া ওই ব্যক্তিটির নাম আব্দুল সালাম হলেও তার পিতার নাম সরু মিয়া। প্রকৃত তথ্য হল, বিএস খতিয়ান 434-এর 1360 দাগের মোহাম্মদ ইদ্রিসের অংশ মুনিরা যৌথ লীগ কমিটি বাংলাদেশ খরিদ করে, যার দলিল নং 2406, আর দলিল সম্পাদনের তারিখ 31 মে 2012। দর্শক, মিথ্যা তথ্য দিয়ে তালাশ তথা সারা বাংলাদেশকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের পরিচয় না পাওয়া গেলেও অনুষ্ঠানের পরবর্তী অংশে পাওয়া যাবে আরেকটি নাটকের দৃশ্য। লক্ষ্য করুন, 4 মিনিট 40 সেকেন্ডে দৃশ্যপটে হাজির আরেকটি প্রতারক চক্র। তাদের দাবি অনুযায়ী মাদ্রাসার মার্কেট সহ মসজিদটি দখল করে নেওয়া হয়েছে। অবাক না হয়ে পারবেন না, কারণ কাগতিয়া মাদ্রাসার মসজিদ ও পার্শ্ববর্তী মার্কেটটি ওয়াকফ করা হয়েছে 1940 সালে। তথ্য বলছে, ওয়াকফ এস্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মসজিদের সম্পত্তি মার্কেট সহ কাগতিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করে। দর্শক, আরো পরিষ্কার হবে আদালতের নির্দেশের কপির কিছুটা অংশ থেকে, যেখানে বলা আছে RS 12163 ও 12166 দাগের ভূমি মাদ্রাসার ভূমির সাথে BS 2259 নং খতিয়ানভুক্ত করেছেন এবং খতিয়ান রেকর্ড অফ রাইটস মাদ্রাসা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছে। তাহাতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা এই জায়গার সত্ত্ব মালিকানার কোনো দাবি উত্থাপন করেনি। দর্শক, প্রতিটি বানোয়াট অভিযোগে মুনিরা যৌথ লীগ কমিটির কথা বলা হলেও প্রকৃতপক্ষে কাগতিয়া মাদ্রাসার ক্রয়কৃত ভূমির উপরেই নজর পড়েছে শকুনদের। তালাশ টিমকে মিথ্যা তথ্য দিয়ে নাটক তৈরি দৃশ্যপটে দেখা গেল দুবাই প্রবাসী আলমগীর হোসেন হাজির হলেন ভিডিও কলে। তার প্রকৃত পরিচয় গোপন করে নাম বললেন আলমগীর। প্রকৃতপক্ষে তার নাম ফরহাদুল ইসলাম, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি রাউজান পৌরসভা শাহনগরের বাসিন্দা। তিনি কেন এবং কি কারণে নিজের নাম আড়াল করে মিথ্যা নাম ধারণ করেছেন, সেটি যেমন প্রশ্ন তৈরি করেছে, তেমনি ভাবে তার দেয়া তথ্যের কোনো ভিত্তি নেই। মিথ্যা বানোয়াট অভিযোগকারীর প্রকৃত পরিচয় এলাকাবাসী যেমন জানেন, দুবাই প্রবাসীরাও জানেন।
ফরহাদুল ইসলামের পিতা শহীদুল ইসলাম কি বলেছেন তা শুনলেই পরিষ্কার হবে পুরো বানোয়াট গল্পের উদ্দেশ্য কি। গত 12 জুলাই 2019 ইংরেজিতে 171 পর্বের মধ্যে তালাশ টিমের মধ্যে প্রবাসী থেকে যে আলমগীর নামে যে ছেলেটা বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি তার পিতা, তার আসল নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদুল ইসলাম। সে সম্পূর্ণ মিথ্যা। সে কোনো সময় মুনিয়া তবলিগের সাথে জড়িত ছিল না এবং মুনিয়া তবলিগের সাথে সম্পৃক্ত ছিল না। সে কোনো সময় মুনিয়া তবলিগ কমিটির মধ্যে একটা চাঁদা দিয়েছে এই প্রমাণ সে দিতে পারবে না। ওই দিন যেই দিন সে বক্তব্যটা দিতেছে তার রাত 10টার সময় আমাকে সে ফোন করে বলতেছে যে আমাকে জমিউদ্দিন পারভেজ সাহেব ফোন করতেছে, সুমন ফোন করতেছে, ফোন করে বিরক্ত করতেছে। আমি তাদেরকে একটা ভিডিও কল দেওয়ার জন্য, আমি ভিডিও কলটি দিব না। আমি বলছি তুমি মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। এরপরও এরা জোরপূর্বক বাধ্য করিয়া তার কাছ থেকে এই ভিডিও কলটি গ্রহণ করিয়াছে। জমিউদ্দিন পারভেজ হচ্ছে আমাদের রাউজান 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান রাউজানের প্যানেল মেয়র। তালাশ টিমকে বিভ্রান্ত করতে কিছু দান বাক্স দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে দরবার শরীফের কোনো দান বাক্সই নেই। আছে কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার দান বাক্স। কিন্তু 17 এপ্রিল থেকে এলাকার সব দান বাক্স লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। ধারাবাহিক লুটপাট আর তাণ্ডবের মুখে বর্তমানে যেখানে মাদ্রাসার একটিও দান বাক্স থাকার কথা নয়, সেখানে একটি পরিবার এবং ভিন্ন একটি দোকানে দান বাক্স লাগিয়ে মঞ্চস্থ করা হলো মিথ্যার এমন হাস্যকর নাটক যা প্রশ্নের সম্মুখীন। মাদ্রাসার এসব দান বাক্সকে মনিরিয়া যুব তবলিগের দান বাক্স বলে প্রতিষ্ঠা করার অপচেষ্টার কারণ। দৃশ্যপটে নতুন চরিত্র মাওলানা ফারুক। উপস্থাপনা ভঙ্গিমাই প্রমাণ করে 14,000 কোটি টাকার হাস্যকর তথ্য কতখানি বানোয়াট, যার কোনো প্রমাণই পুরো অনুষ্ঠানে দেখানো সম্ভব হয়নি। অনুষ্ঠানে নাটকীয়তা আনতে মাওলানা শফিউল আজম নেজামের পায়ের রগ কাটার ঘটনাও বর্ণনা করা হয়েছে। অথচ এটি রাউজানের বাইরে হাটহাজারী থানার একটি বিচ্ছিন্ন ঘটনা, যেটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে। ঘটনার সাথে মুনিরিয়া যুব তবলিগের কোনো সম্পর্ক নেই সেটি বিভিন্ন সময়ে বলা হয়েছে। স্বার্থান্বেষী মহলের এহেন ঘটনার বিষয়ে মুনিরিয়া যুব তবলিগের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছিল। দর্শক, মুনিরিয়া যুব তবলিগকে একটি সন্ত্রাসী সংগঠন প্রমাণ করতে গিয়ে উপস্থাপন করা হলো আরেকটি বানোয়াট অভিযোগ। অনুষ্ঠানে দেখানো নইমুদ্দিন কি কারণে মৃত্যুবরণ করেছে তা তার ময়নাতদন্ত রিপোর্টেই উল্লেখ রয়েছে। 2010 সালে মৃত্যুবরণ করা কিশোর নইমুদ্দিনের মামলাটি আদালত খারিজ করে দিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই। অথচ ঘটনার 9 বছর পর বলা হচ্ছে ভিন্ন কথা। নইমের মৃত্যুর পর সম্প্রতি এটিএন নিউজে প্রচারিত সাক্ষাৎকারে নইমের মা কি বলেছিলেন তা শুনলেই পরিষ্কার হবে এই হত্যাকাণ্ডের সাথে মুনিরিয়া যুব তবলিগ কমিটি কোনোভাবেই জড়িত নয়। দৃশ্যপটে হাজির করানো হলো অন্য একজন মহিলাকে, যিনি দাবি করলেন তার ভাই নিজামুদ্দিনকে মারধর করা হয়েছে তারই উঠানে। অথচ প্রকৃত সত্য, স্থানীয় মুসল্লিদের গণরোষের শিকার হয়ে 10 থেকে 12 বছর আগে আহত হওয়া ব্যক্তি সম্প্রতি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এর সাথে মুনিরিয়া যুব তবলিগের কোনো সম্পর্ক আদৌ ছিল না। দর্শক, প্রতিটি দৃশ্যই বিভ্রান্ত করা হয়েছে তালাশ টিমকে। দৃশ্যপটে আনা হলো শফিকুল আনোয়ার নামের অন্য এক ব্যক্তিকে। অথচ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে ভিন্ন কথা। গণমাধ্যম বলছে মোজাম্মেল হক নামের এক ব্যক্তির সাথে স্থানীয় কিছু মানুষের হাতাহাতির জের ধরে শুরু হয়েছিল সন্ত্রাসীদের ভাঙচুর ও তাণ্ডব লীলা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় 26টি ইবাদতখানা ও খানকা। এমন ধারাবাহিক ভাঙচুরের নেপথ্য কারণ নিশ্চয় শফিকুল আনোয়ারকে মারধর করা নয়, পুরো মিথ্যা ও বানোয়ার তথ্য। দর্শক, গোপনে ধারণ করা শফিকুল আনোয়ারের এই ভিডিও প্রমাণ করে তালাশে প্রচারিত তার বক্তব্যটি সঠিক নয়। স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হুমকির মুখে এমন বক্তব্য দিতে বাধ্য হয়েছেন তিনি।
পূজা দুশো বলে না মানে আর কিন্তু তো আইন আর কতদিন বিভ্রান্তি চলে গেল তোমারও তো কিছু করতে না চাইছো যে আর খেলা করে দিবে দুঃখ হতেন নাকি আর 3-4 বছর বড় হয়ে গেছে সমস্ত কথা এই কিন্তু টানি আনো না তাহলে তো হয়তো হঠাৎ সম্পর্ক হয়ে গেল কিন্তু আউটার এর মধ্যে একদম আমি সবগুলো উস্কেরিয়ে জিনিস এখান ইয়ে তো এখন বিভ্রান্ত সৃষ্টি করছে ইয়ে কথা হুয়া এই হইটার জন্য হয়টা হারা ওই মূল্য আউটার জানে তো এই স্বাধীন দিন দর্শক, তালাশে প্রচারিত রাউজানে কি হচ্ছে দেখে নিশ্চয়ই আপনাদের মনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। আপনারাও ভাবছেন ৩৫ বছরের পুরনো সংগঠন মুনিরা যুব তবলিগের বিরুদ্ধে মানুষের এমন অভিযোগের কারণ কি? এর উত্তর একটাই, সারা দেশের রাজনীতি একরকম আর রাউজানের রাজনীতি ভিন্ন রকম। এই উপজেলায় বর্তমান সাংসদের সন্ত্রাসী বাহিনীর হুমকির মুখে যে কেউ যে কোনো সাক্ষ্য দিতে বাধ্য। আর এমন হুমকি ও হামলার ভয় দেখিয়ে ৩ মাসের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে মুনিরিয়ার কিছু নিরীহ সদস্যকেও জোরপূর্বক তালাশ টিমের সামনে ধরে আনা হয়েছে। তালাশে জনৈক আরাফাত বলেছেন অস্ত্র নিয়ে হামলার নির্দেশ দেওয়ার কথা। প্রকৃতপক্ষে আরাফাত C+ নামের স্থানীয় একটি অনলাইন টিভির রাউজান প্রতিনিধি। বুঝে নিন কেমন সাংবাদিক তিনি। কাগতিয়া দরবার শরীফের নির্মাণাধীন ভবন নিয়ে তালাশে প্রচারিত হল বিভ্রান্তিকর তথ্য, যা দেখে মনে হতে পারে বিলাসবহুল, অথচ 6তলা বিল্ডিং এর 3তলা অবকাঠামো নির্মাণের কাজ এখনো সম্পন্ন হয়নি। দরবার শরীফে নির্মিত কেন্দ্রীয় তবলিগ ভবনটিকে বিলাসবহুল আখ্যায়িত করে জনসাধারণকে কৌতূহলী করা হয়েছে পরিকল্পিতভাবে। মূলত এটি একটি গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু ব্যবহৃত জিনিসপত্রাদির প্রদর্শনী কেন্দ্র বা মিউজিয়াম। এতে রয়েছে ইসলামিক সংগ্রহশালা, সুফিবাদ গবেষণা কেন্দ্র এবং লাইব্রেরি। ভবনটিতে দূর দূরান্ত থেকে দরবারে আসা অতিথিদের বিশ্রাম ও আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। তদুপরি একটি নির্মাণাধীন ভবনকে কেন প্রাসাদ হিসেবে উল্লেখ করা হলো তা বোধগম্য নয়। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তালাশ টিম দরবার শরীফে প্রবেশ করেন মর্মে উল্লেখ করা হলেও কর্তৃপক্ষের লোকজন হামলার শিকার হয়ে অনেক আগে থেকেই এলাকা ছাড়া হয়েছেন। ভবনের তথ্যের ব্যাপারে তত্ত্বাবধায়কের কথা উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে পুরো দৃশ্যপটে তথ্য সরবরাহ করেছেন একজন চিহ্নিত সন্ত্রাসী মাসুদ, যিনি সাবু নামে পরিচিত এলাকায়। এই যুবক সাঙ্গপাঙ্গ নিয়ে সম্প্রতি রং বদলেছেন। দর্শক, শুনে অবাক হবেন কে এই আব্দুল্লাহ আল মাসুদ। মাসুদ শুধু একজন ইসলাম অবমাননাকারী নন, বরং একজন চিহ্নিত সন্ত্রাসী। দরবার শরীফের লোকজনকে দরবারে যাতায়াতে বাধা প্রদানকারী, সাম্প্রতিক সময়ে মাদ্রাসার দানবাক্স লুটপাট ও ভাঙচুরের অন্যতম হোতা এই মাসুদ। মাসুদ ও তার সহযোগীদের দেয়া বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক হওয়াটাই স্বাভাবিক। অবাক হবেন শুনে, ভবনটির মূল পরিকল্পনায় কোনো সুইমিং পুল নেই। প্রতিবেদনে যেটিকে সুইমিং পুল হিসেবে দেখানো হয়েছে সেটি আসলে দৃশ্যমান খালি জায়গা। প্রকৌশলীদের ডিজাইনের ভাষায় ওপেন টু স্কাই। ডিজাইন লক্ষ্য করলেই পুরো বিষয়টি পরিষ্কার হতে বাধ্য। এই নির্মাণাধীন ভবনে আন্ডারগ্রাউন্ড নামে যা বলা হয়েছে তা মূলত বেসমেন্ট ফ্লোর। ভবনের নিচে মাটি খারাপ হওয়ার কারণে বেসমেন্ট বালি দিয়ে ভরাট না করে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে খালি রাখা হয়েছে। ভবনের নিচের মাটি খারাপ হওয়ায় ওজন কমানোর জন্য ইটের পরিবর্তে ককশিট অর্থাৎ স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারেও বিশেষজ্ঞ প্রকৌশলীর মতামত না নিয়ে ইট ব্যবহার না করার কারণ খারাপভাবে উপস্থাপিত হয়েছে এই অনুষ্ঠানে। একই সাথে বক্তব্য দিয়েছেন এলাকার মানিক নামের আরও একজন। উল্লেখ্য, এই মানিক উল্লেখিত সন্ত্রাসী মাসুদের ভয়ভীতির রোষানলে পড়ে দরবার শরীফের বিরুদ্ধে সেখানেও মিথ্যা বক্তব্য দিয়েছে।
মিথ্যা বক্তব্য না দিলে তার বাড়িঘর ভাঙচুর করবে এবং কাকতিয়া গ্রাম থেকে উৎখাত করবে, এই ভয় দেখিয়েছে মানিককে। তথ্য বলছে, মানিকের কাছ থেকে মাসুদ 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। শেষ পর্যন্ত মানিক নির্যাতন সহ্য করতে না পেরে 50,000 টাকা দিয়ে নির্যাতন থেকে কিছুটা রেহাই পায়। শুধু তাই নয়, মাসুদ একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চরিত্রহীন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার জন্য সরকারি উন্নয়ন খাতে বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারী এই আব্দুল্লাহ আল মাসুদ। দর্শক, তালাশ টিম মুনিরিয়া যুব তবলিগের মহাসচিব মোহাম্মদ ফোরকান মিয়ার খণ্ড বক্তব্য প্রচার করার কারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশ ও আমলকে আরো মজবুত করার জন্য এই তরিকত সহায়ক ভূমিকা রাখছে। দর্শক, নাটকের দৃশ্যপটে হাজির করা হয়েছে জনৈক নজরুলকে। তার বানোয়াট বক্তব্যে দরবার শরীফে টাকা আয়ের কথা বলা হলেও প্রকৃতপক্ষে দরবার শরীফে কোনো প্রকার টাকা পয়সা নেয়ার সুযোগই নেই। দরবার শরীফে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু সালানা উরুসে কোনো প্রকার গরু, মহিষ, ছাগল, টাকা পয়সা গ্রহণ করা হয় না। প্রতি বছর এমন প্রচারণা সম্বলিত পোস্টারই তার প্রমাণ। দর্শক, জানলে অবাক হবেন, গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর মাজার ও দরবার শরীফে কোনো প্রকার দান বাক্স নেই, যা সমগ্র বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। নজরুলকে দিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। 40 বছর ঊর্ধ্ব ব্যক্তি নজরুল প্রদর্শিত অলৌকিক নিদর্শন গাছের বয়স নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রওজা শরীফের দিকে ঝুঁকে যাওয়া গাছগুলো তার জন্ম থেকেই দেখছেন তিনি, অথচ বুঝতে কষ্ট হবার কথা নয়, এই গাছগুলোর বয়স কোনোভাবে 10 বছরের বেশি নয়। প্রদর্শিত অলৌকিক নিদর্শন অর্থাৎ রওজা শরীফের দিকে ঝুঁকে যাওয়া গাছগুলোর ব্যাপারে নজরুলের বক্তব্যেই মূর্খতার পরিচয় দেয়। উক্ত অলৌকিক নিদর্শনের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে দালিলিক ব্যাখ্যা রয়েছে। এ সম্পর্কে ধর্মীয় জ্ঞানহীন ব্যক্তির ব্যাখ্যা দেয়া আসলেই বেমানান। গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু এর বড় ছেলে মোহাম্মদুল্লাহকেও দৃশ্যপটে আনা হয়েছে। নিজের কামেল পিতার সম্পর্কে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে উনি প্রমাণ করেছেন যে ভুল লোক দ্বারা পরিচালিত হচ্ছেন। ওনার বক্তব্যে দরবার শরীফ সম্বন্ধে শ্রদ্ধাবোধ দৃশ্যমান না হওয়ার পেছনে মূল কারণ হিংসা ও লোভ। নিজের পূর্বপুরুষদের সৈয়দ বংশ উল্লেখ করলেও নিজের পিতা আওলাদে রাসূল লিখতেন না, এমন বিভ্রান্তিকর মন্তব্য করে নিজেকে হাসির পাত্রে পরিণত করেছেন। অথচ প্রকৃতপক্ষে সৈয়দ বংশ হচ্ছে আওলাদে রাসূল অর্থাৎ রাসূলের বংশধর। গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় একাধিকবার তার ওসিয়তনামা দিয়ে গিয়েছিলেন, যেখানে কাকতিয়া দরবারের বর্তমান পীর সাহেব সৈয়দ মোহাম্মদ মনিউল্লাহ আহমদী মাদ্দাজিল্লাহুল আলীকে মাদ্রাসার ব্যাপারে পরিবার পরিজন সহ সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন এবং সৈয়দ মোহাম্মদ মনিউল্লাহ আহমদী মাদ্দাজিল্লাহুল আলীর প্রতি বিরোধিতাকারীর সাথে তার ইহকালীন ও পরকালীন কোনো সম্পর্ক থাকবে না বলে তিনি ওসিয়তনামায় স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। এবার আসা যাক পুলিশ প্রশাসনের কথায়। ওসি কেফায়াতুল্লাহ, যিনি 3 বছরের বেশি সময় ধরে রাউজান থানার দায়িত্ব পালন করছেন, তার বক্তব্য শুনে মনে হচ্ছে বিশেষ মহলের পরামর্শে তালাশ টিমকে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন। বিগত 3 মাস ধরে রাউজান এলাকায় মুনিরিয়ার 26টি ইবাদতখানা ও নুরানি মাদ্রাসা, শত শত বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর, লুটপাট হয়েছে। এমন তাণ্ডব এখনো চলছে। এ ব্যাপারে পুলিশ কি করেছে? সেই প্রশ্ন তালাশের, সেই প্রশ্ন সাধারণ মানুষের। দর্শক, বুঝতে কষ্ট হবার কথা নয়, কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের বক্তব্য পক্ষপাত দুষ্ট। স্বয়ং এমপি যেখানে প্রতিপক্ষ, সেখানে নির্যাতিত মানুষের পক্ষে কেনই বা বক্তব্য দিবেন তিনি? এসপির মতো এড়িয়ে যেতে পারতেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল, কিন্তু তিনি তো বলেই ফেলেছেন মুনিরিয়া যুব তবলিগ কমিটি ও তাদের অনুসারীদের ইবাদতখানা ও মাদ্রাসা, শত শত বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর, লুটপাটের ঘটনা যা তিনি অবগত। যে কাকতিয়া দরবার শরীফের বিভিন্ন খানকা
যেগুলো মানে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বা এসেছে। যদি কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটে, এটা আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। অথচ দীর্ঘ 3 মাস যাবৎ ভাঙচুর ও নির্যাতনের ঘটনা ঘটছে, যার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখন পর্যন্ত রাউজান থানায় মুনিরিয়ার পক্ষ থেকে দায়ের করা কোনো মামলাই নেওয়া হয়নি। পরিস্থিতি বলে দেয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা কেমন ছিল।